তো এখন আমরা ক্লাস যে 7-এর যে একটা ইংরেজি লেসন পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে এ বিউটিফুল মাইন্ড, জেসি বোসের এটা একটা অটোবায়োগ্রাফি। তো এ বিউটিফুল মাইন্ড, একটা সুন্দর মন, অর্থাৎ অর্থাৎ তাই দয়ায় ভরা মন বা এরকম কিছু ব্যাপার রয়েছে, আমরা সেটা পড়লে জানবো। তো প্রথমে একটা ইন্ট্রোডাকশন রয়েছে, এখানে লেটস স্টার্ট হিসেবে দেওয়া রয়েছে, এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান। বায়োগ্রাফি বা আত্মজীবনী কাকে বলে? একজনের জীবন কাহিনী। ইউজুয়ালি এমিনেন্ট, অর্থাৎ সাধারণত কোনো একজন বিখ্যাত ব্যক্তির তার হচ্ছে জীবন কাহিনীকেই বলা হচ্ছে বায়োগ্রাফি। দি পারসন মে বি অ্যালাইভ অর ডেড, ওই ব্যক্তি এখনো জীবিত হতে পারে বা এখনো তার মৃত্যু ঘটে যেতে পারে, অর্থাৎ জীবিত ব্যক্তি কিংবা মৃত ব্যক্তি সম্পর্কে হবে তার রচনাটা। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দেন দ্য পারসন হিমসেলফ, অর্থাৎ অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফির মধ্যে একটা পার্থক্য রয়েছে। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আর হচ্ছে বায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি আত্মজীবনী, সেটা নিজে লিখবেন, আর বায়োগ্রাফি হচ্ছে সাধারণত অন্য কেউ তার জীবন কাহিনীটা লিখবেন। এখানে বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামওয়ান আদার দেন দ্য পারসন হিমসেলফ, ব্যক্তি নিজে না লিখে অন্য কেউ যদি লিখে থাকে সেটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি আত্মজীবনী বললাম, সে যদি নিজে লিখে থাকে সেটা। তো এরপর কি আছে, উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসন সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম। আমরা সাধারণত উই রিড বায়োগ্রাফিজ, আমরা বায়োগ্রাফি বা আত্মজীবনী বা জীবন কাহিনীগুলো পড়ি কী কারণের জন্য? বিখ্যাত ব্যক্তিদের, যাতে করে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি আউট দেম, সেগুলো পড়ে, অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম, এবং যাতে করে তাদের মতো আমরা উন্নত পর্যায়ে যেতে পারি, সেই জন্যই আমাদের বায়োগ্রাফি পড়া উচিত। বুঝা গেল? বিখ্যাত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের যে সমস্ত বায়োগ্রাফিগুলো লেখা হয়েছে আজ পর্যন্ত, তোরা সেগুলো পড়তে থাকিস। যে কেউ ধরো যে বিষয়টা নিয়ে পড়তে চাইছিস, সেই বিষয়ে উন্নতি করার জন্য সেই বিষয়ে যে এমিনেন্ট পার্সনরা আজ পর্যন্ত বড় হয়েছে তাদের বায়োগ্রাফি পড়তে পারিস। তারা কিভাবে সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করেছিল তাদের ছাত্র বয়সে কিংবা বিভিন্ন যে সংকটময় পরিস্থিতিতে তারা কিভাবে এগিয়েছে, স্টেপগুলো তোরাও জানতে পারবি, সেগুলো নিজেদের জীবনে তোরা অ্যাপ্লাই করতে পারবি। তো সেটার কথা বলা হচ্ছে। এরপরে দেখ, লেটস শেয়ার দিয়ে কিছু প্রশ্ন রয়েছে। ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পার্সন অফ ইউর ডিস্ট্রিক্ট? তোমার যে জেলার কোনো একজন বিখ্যাত এরকম ব্যক্তির নাম তোমরা বলতে পারবে। কিংবা হু ইজ দ্য পার্সন ইন দিস পিকচার? এই যে পিকচার, অর্থাৎ এই যে পিসটা আমরা পড়তে যাচ্ছি, এখানে একজনের ছবি দেওয়া রয়েছে, সেই ছবিটাকে তোমরা জানতে পারছো না কি? নিশ্চয়ই বুঝতে পেরেছিস, আচার্য জগদীশ চন্দ্র বোস। এরপরে রয়েছে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? ওনার সম্পর্কে তুমি কি কিছু জানো? তো এরকম কিছু প্রশ্ন, অর্থাৎ আমাদেরকে আচার্য জগদীশ চন্দ্র বোস সম্পর্কে এই পৃষ্ঠাতে আমাদেরকে জানানো হবে। ইউনিট 1টাতে লেটস রিড। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সালটায় সময় কি হতো না, ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ, একটা ভিন্ন ধরনের যেন ইতিহাস সেখানে রচিত হয়েছিল দ্যাট ইয়ার, ওই সালটাতে। অর্থাৎ কোন সালটাতে? 1895 সালটাতে একটা যেন ভিন্ন ধরনের ইতিহাস রচিত হয়েছিল অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা, কলকাতার টাউন হলে। অর্থাৎ কলকাতার টাউন হলে নিশ্চয়ই কোনো একটা বিশেষ এমন ঘটনা ঘটেছিল যেটার দ্বারাই কিন্তু একটা ভিন্ন প্রকারের ইতিহাস যেন রচিত হয়েছে। কীটা সেটা না, অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, একটা বেশ চিত্তাকর্ষক বা আকর্ষণীয়। ডেমনস্ট্রেশন মানে কি? বর্ণনা, অর্থাৎ বা কোনো কিছু জিনিসকে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ কোনো হয়তো বৈজ্ঞানিক পরীক্ষা, কোনো কিছু তার সম্পর্কে ভালো করে ব্যাখ্যা করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেশন। তাহলে অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগৎচন্দ্র বোস। তাহলে এইরকম একটা চিত্তাকর্ষক যে যাকে বলা হচ্ছে কিংবা বর্ণনা কিংবা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে প্রদর্শন বা ব্যবহারিক প্রদর্শন করে দেওয়া, সেটা হয়েছিল কার দ্বারা? সেটা সম্পাদন করা হয়েছিল, পারফর্ম করা হয়েছিল জগদীশচন্দ্র বোসের দ্বারা। তো এই বাক্যটা আমরা একটা ভয়েস চেঞ্জ করার জন্য বলছি, এই বাক্যটা তোরা হচ্ছে দাগ দিয়ে রাখ, এটা একটা ভয়েস চেঞ্জ করিস। কি বলছি বোঝা গেল? অ্যান ইন্টারেস্টিং ইভেন্ট, এইটার কাছ থেকে শুরু করে তোরা জগদীশচন্দ্র বোস পর্যন্ত এটা একটা দিয়ে একটা বাক্য লিখে রাখ, এটাকে ভয়েস চেঞ্জ করার জন্য বলছি। কি বলছি বোঝা গেল?
অর্থাৎ একটা চিত্তাকর্ষক যে ব্যবহারিক প্রদর্শন করা হয়েছিল জগদীশচন্দ্র বোস কর্তৃক সেখানে, বা আমরা বাংলাগুলো বলার সময় আমরা সাধারণত কী হয়, ইংরাজির যে বাংলাগুলো বাংলার করার সময় আমরা উল্টো দিক থেকে বলবো, অর্থাৎ জগদীশচন্দ্র বোস কর্তৃক সেখানে একটা চিত্তাকর্ষক যে ব্যবহারিক প্রদর্শন করা হয়েছে। বুঝতে পেরে গেল? কারণ ইংরাজির যে আমাদের যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বাংলার ক্ষেত্রে কি থাকছে, প্রথমে ধরো ভার্ব থেকে থাকছে বা অবজেক্ট থেকে থাকছে, এরকম ব্যাপারটা তার উল্টো শ্রেণীতে কিন্তু ইংরেজিতে বাংলাগুলো হয়ে থাকে। তো সেই জন্য বাংলাটা করার সময় তোরা কিন্তু পিছন দিক থেকে বলবি, তাহলে বাংলাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে জগদীশচন্দ্র বোস কর্তৃক সেখানে একটা চিত্তাকর্ষক যে ব্যবহারিক প্রদর্শনী বর্ণনা দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জগদীশচন্দ্র বোস কে ছিলেন, নাউন ইন অ্যাপোজিশন ফর্ম করা রয়েছে, অর্থাৎ জগদীশচন্দ্র বোসের পাশেই একটা কমা দিয়ে লেখা রয়েছে, মানে কি তার সম্পর্কে এটা বলা আছে। এটার ভেতরে কোনো ভার্ব থাকবে না, এটা কোনো ক্লজ না, এটার জগদীশচন্দ্র বোস সম্পর্কে গুণটা করা হচ্ছে। তো এই ধরনের স্ট্রাকচারটা আমরা বিশেষ করে সিম্পল সেন্টেন্স গঠন করার সময় লাগাবো, অর্থাৎ যখন হয়তো দুটো বাক্য দেওয়া আছে, সেই দুটো বাক্যকে দিয়ে একটা সিম্পল সেন্টেন্স করতে হবে, তখন একটা বাক্যতে দেখবি যে কোনো একজনের সাবজেক্টের সম্পর্কে কিছু বলা হচ্ছে, তো সেই জিনিসটাকে সাধারণত কী করা হয়, কমা দিয়ে সাবজেক্টের পাশেই লিখে দেওয়া হয়, দিয়ে তারপরে আবার ভার্ব ইউজ করে বাকি একটা বাক্য লেখা হয়। তো এইভাবে একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। তাহলে প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী যে অধ্যাপক কর্তৃক কলকাতার সেই টাউন হলে একটা যে চিত্তাকর্ষক যে ব্যবহারিক প্রদর্শনীর বর্ণনা দেওয়া হয়েছিল। এভরিওয়ান ওয়াজ ওভারওয়েড, অর্থাৎ সবাই প্রায় অভিভূত হয়ে গেছিল, অর্থাৎ সবাই প্রভাবিত হয়ে পড়ছিল, এমন সুন্দরভাবে তিনি তার ব্যাখ্যাটা দিচ্ছিলেন। ওভারওয়েড when the electromagnetic wave traveled from the lecture hall to the third room about 75 meter away, সবাই অভিভূত হয়ে গেছিল যখন যে তড়িৎ চুম্বকীয় এক প্রকারের তরঙ্গ যেটার তিনি বর্ণনা করছিলেন, সেটা যখন 75 মিটার দূরে টাউন হলের সেই রুমটা থেকে 75 মিটার দূরে 3 নম্বর তৃতীয় কক্ষ পর্যন্ত পৌঁছে গেছিল, সবাই তখন স্তম্ভিত হয়ে গেছিল। আচ্ছা, দিজ ওয়েভস, সেই যে তরঙ্গগুলো, অর্থাৎ সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তোরা তরঙ্গ অর্থাৎ এটা এক প্রকারের বিজ্ঞানের বিষয়, তরঙ্গ তোরা যখন পড়বি, তো তরঙ্গ কি না, শক্তি যখন চলাচল করে একটা তরঙ্গের আকারে চলাচল করে, যার একটা উঁচু অংশ থাকে নিচু অংশ থাকে, বুঝা গেল, একে ট্রাফ অ্যান্ড ক্রাউ বলা হচ্ছে। তো এইভাবে দুটো তরঙ্গের অংশ নিয়ে কিন্তু যেমনভাবে একটা পুকুরে ঢিল ফেলছিস, ফেললেই দেখবি সেই জায়গা থেকে তরঙ্গটা শক্তিটা আস্তে আস্তে কিন্তু পাড়ের দিকে পৌঁছে যাচ্ছে। তো সেই রকম এটা তরঙ্গ বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হচ্ছে। তো আমরা এই চারিদিকে কিন্তু আমাদের চারিদিকে তরঙ্গতে ভরপুর রয়েছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। আমরা যে মোবাইল ব্যবহার করছি এই তরঙ্গ কাজ করছে, কিংবা টিভি ব্যবহার করছি, টিভির যে সিগন্যাল আসছে, যে বিভিন্ন দেশে ধরো লাইভ খেলা হচ্ছে, সেখানকার খেলাটা এখানে সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছি, ওটা কিসের মাধ্যমে আসছে, সেখানকার যে ভিডিও করা হচ্ছে কোনো খেলাটাকে, সেটাকে ছবিটাকে তরঙ্গতে রূপান্তরিত করা হচ্ছে প্রথমে, তারপর সেটাকে অ্যান্টিনার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর সেই ছড়িয়ে যাওয়া তরঙ্গটা কি হয় না মহাকাশ বলছি পৃথিবীর উপরে যে বায়ু স্তর রয়েছে আয়োনোস্ফিয়ার, বিশেষ করে সেই আয়োনোস্ফিয়ারে সেইখানে প্রতিফলিত হয়ে আবার ঘুরে আসে। তো আমরা যেখানে যেটা ধরতে চাই, রিসিভার রয়েছে আমাদের এখানে, হয়তো অ্যান্টেনা রয়েছে রিসিভ করার জন্য, সেই সিগন্যালটাকে সেটা রিসিভ করে নেয় এবং সেটাকে শোনা যায়। এইগুলো সবই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বক, আমরা যে আলো দেখছি, আলো এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিস্তার কিন্তু অসীম, শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত তার তরঙ্গ দৈর্ঘ্য। যে আমরা আলট্রাভায়োলেট রশ্মি পড়েছি কিংবা গামা রশ্মি পড়েছি হয়তো 7 চ্যাপ্টারগুলোতে বিজ্ঞানে, এগুলো সবই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো কোথা থেকে আসে সাধারণত আমরা বিজ্ঞানে জানি যে উত্তপ্ত বস্তু থেকেই কিন্তু সমস্ত প্রকারের তড়িৎ চুম্বকীয় নির্গত হয়ে আসে, এবং এদের মধ্যে উত্তপ্ত বস্তুর তাপমাত্রার উপর ভিত্তি করে কোনো একটা বিশেষ প্রকারের তরঙ্গ আমাদের আসতে দেখি। সেই যে উত্তপ্ত বস্তুকে কি বলা হয়ে থাকে আমরা জানি যে ব্ল্যাক বডি বলা হয়ে থাকে। আমাদের সমস্ত প্রকার যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎস হচ্ছে সূর্য, সূর্যও একটা ব্ল্যাক বডি, এবং সূর্যের টেম্পারেচার প্রায় আউটারমোস্ট সারফেসে কত 6400 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই টেম্পারেচারের উপর ভিত্তি করে ওখান থেকে আমাদের দৃশ্যমান আলোটাই বেশি আসে, বুঝা গেছে। এটা আমাদের বিজ্ঞানের বিষয়টা একটু বলে নিলাম। তো এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে তিনি তৎকালীন সময় গবেষণা করছেন, কি বোঝা গেল। এবং এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে দেয়ালও ভেদ করে চলে যেতে পারে, তিনি এটার ব্যাখ্যাটা দিচ্ছিলেন।
This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. These wave, এই যে ওয়েভসগুলো, এই তরঙ্গগুলো পাস থ্রু মানে অতিক্রম করে চলে গেছিল 3 সলিড ওয়ালস, 3টা শক্ত বা নিরেট মানে দেওয়ালের মধ্য দিয়ে। দিস ওয়াজ এ রিমার্কেবল পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এটা ছিল একটা স্মরণীয় বা চমকপ্রদ একটা হচ্ছে এবং দিক নির্ণায়ক হচ্ছে একটা যে ঘটনা। কারণ কি, সেই ঘটনার দিক দ্বারা কিন্তু নতুন বিজ্ঞানের পথ খুলে গেছিল সেই ঘটনাটা। অর্থাৎ তিনি এই রকম ঘটনাগুলো দেখাতেন কারণ কি, বর্ণনা করে, বিশেষ করে যাতে করে অনেকে তার সঠিক কারণটা জানে না, যারা হয়তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে তারা নতুন নতুন পথ পাবে নিজেরা গবেষণা করার জন্য। সেই জন্য তিনি কিন্তু এই ধরনের বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসকে নিয়ে তিনি প্রদর্শন করাতেন। কারণ তৎকালীন সময় তাকে সুযোগ কম দেওয়া হতো। ভারত কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল, তাকে যে মানে জুনিয়র প্রফেসর হিসেবে রাখা হয়েছিল, আমরা পরে জানবো। তিনি কিন্তু বেশি মানে পড়ানোর সুযোগ হয়তো পেতেন না। তিনি কি করতেন, এইভাবে ডেমনস্ট্রেট করে বেড়াতেন এবং যাতে করে আরও অনেকে আগ্রহী হতে পারে ভারতীয় যে ছাত্ররা যারা বিজ্ঞান নিয়ে পড়তে যাচ্ছে। আচ্ছা, দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ। ভবিষ্যতের যে গবেষণার যে দিক কিন্তু ওখান থেকে মোড় ঘুরে যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছিস? তাহলে দিস ওয়াজ এ রিমার্কেবল মানে স্মরণীয় বা কোনো বেশ চমকপ্রদ। তাহলে এটা ছিল একটা স্মরণীয় এবং চমকপ্রদ একটা এবং পাথ ব্রেকিং ইনসিডেন্ট এবং একটা দিক নির্ণায়ক একটা হচ্ছে ঘটনা। হুইচ পেভড দ্য ওয়ে, অর্থাৎ যেটা দেখিয়েছিল, পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বকে ভবিষ্যতের একটা নতুন পথ দেখিয়েছিল বা নতুন পথকে প্রশস্ত করেছিল বিজ্ঞান আলোচনা করার জন্য। বর্ন অন 13th November 1858 at বিক্রমপুর, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। অর্থাৎ এই 30শে নভেম্বর 1858 খ্রিস্টাব্দে বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেটা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জের জেলা হচ্ছে। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, অর্থাৎ জগদীশচন্দ্র বোস ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যাকে বলে ডাইভার্স মানে বিভিন্ন দিকে তার গুণ ছিল। কি কি, কোলন চিহ্ন দিয়ে পরপরই যে কমা দিয়ে লিখেছে। এ ফিজিসিস্ট, একজন পদার্থবিজ্ঞানী; এ বায়োলজিস্ট, একজন জীববিজ্ঞানী; এ বোটানিস্ট, একজন উদ্ভিদ বিজ্ঞানী; অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্টিফিক ফিকশন, এবং সঙ্গে সঙ্গে একজন তিনি কল্পবিজ্ঞানের লেখকও বটে। এই বাক্যের কনস্ট্রাকশনটা দেখ কীভাবে বাক্যটাকে বিভিন্ন যে এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ সিমিলিও ব্যবহার করেছে, তো বিভিন্ন জিনিস দিয়ে বাক্যটাকে সুন্দর করেছে। তো এই ধরনের কনস্ট্রাকশনগুলো, ফিগার অফ স্পিচগুলো আমরা দেখার কথা বলছি। তো হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, তার বাবা যিনি ছিলেন ভগবান চন্দ্র বোস, কমা দিয়ে দেখ, ওয়াজ এ লিডার অফ ব্রহ্ম সমাজ, একজন ব্রহ্ম সমাজের যে নেতা, এখানে নেতা বলবো না, নেতা অর্থাৎ বিশিষ্ট পরিচালন গোষ্ঠীর মধ্যে একজন ছিলেন। অর্থাৎ একজন ব্রহ্ম সমাজ তো অনেকজনকে নিয়েই গঠিত হয় একটা সমাজ। যে ব্রহ্ম সমাজ বলতে কি তোরা ইতিহাসে জানবি, যেখানে তৎকালীন সময়ে ভারতে যখন হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন যুগ চলতে থাকবে, মধ্যযুগের পরবর্তী সময়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য শেষ হওয়ার সময় ভারতে কিন্তু সব দিকে শিক্ষার ততটা উন্নতি হয়নি এবং ইংরেজরাও এসে পড়েছে, এই একটা দোঠেলায় পড়ে গেছে সেই ভারতীয় সমাজটা। সেই সমাজকে আলো দেখানোর জন্য বিভিন্ন বিশিষ্ট ভারতীয়রা তৎকালীন সময় সভা তৈরি করতো, বিশিষ্ট মানুষদের জ্ঞানীগুণীদের নিয়ে তারা একটা আলোচনা সভা নিজেরা করতো। সেখানে কি করতো না, ভারতের সংস্কৃতি, শিক্ষার মূল যে বিষয়গুলোকে সেখানে তারা আলোচনা করতো। সেই রকম একটা সমাজ হচ্ছে যে ব্রহ্ম সমাজ। এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু রাজা রামমোহন রায়, আমরা এটা ইতিহাসে জানব। তো এখানে বলছে ব্রহ্ম সমাজের একজন পরিচালক মণ্ডলীর একজন নেতা ছিলেন। He worked as a deputy magistrate in Faridpur, Burdwan and in other places. He means এখানে তার জগদীশচন্দ্র বোসকেই বোঝানো হয়েছে। He worked, তিনি কাজ করেছিলেন অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সহকারী জেলা শাসক, ম্যাজিস্ট্রেট মানে জেলা শাসককে বোঝাচ্ছে, একজন সহকারী জেলা শাসক হিসাবে তিনি কাজ করেছিলেন ইন ফরিদপুরে, বারডওয়ান যেটা বারডনের অন্তর্গত, অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গায়ও তিনি কাজ করেছিলেন। অর্থাৎ তাকে সেই কাজের জন্য তাকে বিভিন্ন সময় বদলি করানো হয়েছে, অর্থাৎ সেই জন্য তিনি বিভিন্ন ভিন্ন জায়গায়ও কাজ করেছেন। প্লেসেস, জগদীশ চন্দ্রজ এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল।
বিকজ his father believed that one must know one's mother tongue before learning any other language. তো অর্থাৎ কি জগদীশচন্দ্র বোস কিন্তু মাতৃভাষার যুক্ত অর্থাৎ স্বদেশী ভাষার স্কুলে, ভার্নাকুলার স্কুল মানে স্বদেশী ভাষার স্কুল অর্থাৎ দেশীয় ভাষার স্কুল, অর্থাৎ তৎকালীন সময়ে কিন্তু দু ধরনের স্কুল প্রচলিত হয়ে গেছিল। একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেইগুলোর প্রতিষ্ঠা করেছিল তৎকালীন যারা ইংরেজরা বা বিভিন্ন যে পাদ্রীরা অর্থাৎ খ্রিস্টান ধর্মযাজকরা কিন্তু অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিল, যাতে করে সেখানে কিছু ছাত্র তারা তৈরি করবেন এবং তার মধ্য দিয়ে এবং তারা প্রধান উদ্দেশ্য ছিল কিন্তু যাতে করে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করা। কিন্তু এরকম কিছু সময়ও ভারতীয়রা শিক্ষাটাকে প্রসার করার জন্য তারা কিন্তু মাতৃভাষায় অর্থাৎ দেশীয় ভাষায় কিছু স্কুল চালু করেছিলেন, সেইগুলোকে বলা হচ্ছে ভার্নাকুলার স্কুল। সেই স্কুলেই তিনি পড়াশোনা করেছিলেন। কারণ কি তার বাবা মনে করতেন যে একজনকে ওয়ান মাস্ট নো, একজনের অবশ্যই জানা উচিত ওয়ান্স মাদার টাং, একজনকে তার নিজের মাতৃভাষাটা ভালো করে জানা উচিত বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা জানার আগে নিজের মাতৃভাষাটাকে ভালো করে জানা উচিত। তো হ্যাঁ, এখানে একটা বাক্য আছে, আমরা যদি দেখি বাক্যটা কি ধরনের বাক্য রয়েছে। এই যে দেখ, জগদীশচন্দ্রজ এডুকেশন স্টার্টেড ইন ভার্নাকুলার স্কুল, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই বিকজ যে শব্দটা রয়েছে এটার দ্বারা আমরা এখানে একটা ক্লজ পাচ্ছি। বিকজ অংশটা থাকা মানে ওটা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজে চলে যায়, যেখানে কারণ কজ ইফেক্ট বোঝানোর জন্য। তাহলে এই বিকজ কথাটার পরে আবার একটা যে পার্ট রয়েছে এখানে দেখবি সাবজেক্ট ভার্ব থাকবে। দেখ, বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট one must know one's mother tongue before learning any other language। তো এখানে অনেকগুলো ক্লজ আছে। এই যে বিফোর, বিকজ হিজ ফাদার বিলিভ, এখানে পর্যন্ত একটা ক্লজ। আবার দ্যাট দিয়ে ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, এটা আবার একটা ক্লজ। বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, তো এখানে এটা বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, এটা একটা ছোট অংশ করেছি যার মধ্যে এখানে ভার্বটাকে আইএনজি পার্টিসিপেল করে দিয়েছি। তো এরকম বড় বড় বাক্য করেছে সেন্স অনুযায়ী। তো প্রত্যেকটার সাধারণত কি হয়ে থাকে, যদি ওটা পাস্ট টেন্সে লেখা হয়ে থাকে তো সবগুলোকে পাস্টেই থাকবে, প্রত্যেকটার মধ্যে একটা করে ক্রিয়াপদ থাকছে। এখানে দেখ, জগদীশচন্দ্রজ এডুকেশন স্টার্টেড, তাহলে এখানে স্টার্টেডটা একটা ক্রিয়াপদ ইন এ ভার্নাকুলার স্কুল। বিকজের পরে হিজ ফাদার বিলিভড, এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা একটা ক্রিয়াপদ। দ্যাট ওয়ান মাস্ট নো, নোটা একটা ক্রিয়াপদ, কিন্তু মাস্ট যেহেতু একটা অক্সিলারি ভার্ব রয়েছে তারপরে কিন্তু সবসময় আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম বসে, তো এটা সেই অনুযায়ী পাস্ট ফর্মে প্রেজেন্ট ফর্মে বসেছে। ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, কোনো কিছু শিক্ষা লাভের পূর্বে, তো এটাকে পার্টিসিপল ফর্ম করে দেওয়া হয়েছে। তো এইভাবে বাক্যটার কনস্ট্রাকশন দেখছিস, তো এটাকে সিম্পল একটা যে কমপ্লেক্স সেন্টেন্স করে লিখেছি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি বিসাইডস, তাছাড়া। তো এইখানে আমরা কিছুগুলো এই যে যেগুলো পড়ে এলাম এর মধ্যে কিছু কিছু জায়গায় তোরা অ্যাডভার্ব পেয়েছিস, সেইগুলো যেমন নাও পেয়েছিস, কিংবা আর ওই যে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে, সম্ভবত এটা একটা অ্যাডভার্ব, সময়কে নির্ণয় করছে, ইতিহাস সময়কে বোঝাচ্ছে। ফার্স্টে স্টার্টিংয়েই দেখতে পাচ্ছিস হিস্টোরিক্যালি, এটা কি, এটা একটা প্রকারের অ্যাডভার্ব যেটা সময়কে বোঝাচ্ছে ঐতিহাসিকভাবে, এটা ভার্বের সঙ্গে রিলেটেড। তারপরে হচ্ছে আরও যেগুলো পাচ্ছিস এভাবে খেয়াল রাখিস। তো এরপরে যেটা আমি বলছি দেখ, বিসাইডস, তাছাড়া ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, তাছাড়া একজনের নিজের দেশের মানুষদের জানা উচিত, নিজের স্বদেশী লোকেদেরকে, নিজের যে দেশের মানুষজনকে ভালো করে জানা উচিত। ওয়ানস ওন পিপল মানে কি, এখানে একজন দেশীয় মানুষ তার দেশ মানুষদের সম্পর্কে সেই জন্য ভালো করে জানা উচিত। অর্থাৎ দেশীয় ভাষা যদি না জানি তাদের সঙ্গে আমরা কথোপকথন করতে পারবো না, তাদের ভালো মন্দ সেই বিচার মানে জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। আমরা যদি শুধু ইংলিশ শিখে যাই তাহলে কী হবে কি, আমরা যখন ঘর ঘুরে আসবো একজনের তার দুঃখের কথা শোনাচ্ছে আমাকে, আমি কিছুই বুঝতে পারবো না, তখন মনে হবে কি ও কিছুই নয়, অর্থাৎ তাদের মনের সঙ্গে মিল ঘটবে না। তিনি সেই জন্যই তার বাবা তাকে দেশীয় ভাষায় শিক্ষা দিয়েছেন। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স, বলতে গিয়ে, স্পিক মানে বলা, যে পার্টিসিপেট করে দিয়েছি। স্পিকিং অ্যাট বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেইড, অর্থাৎ বিক্রমপুরের এক বক্তৃতা সভায় তিনি বলতে গিয়ে বলেছিলেন, স্পিকিং অর্থাৎ স্পিক করতে গিয়ে আইএনজি করে দিয়েছে, তাহলে বলতে গিয়ে তিনি বলেছিলেন, কি বলেছিলেন, এবারে কোটেশনের মধ্য দিয়ে আমাদের শুরু করছে। অর্থাৎ তিনি পুরোটা যেটা এখানে বলতে যাচ্ছি এটা হচ্ছে তিনি নিজে যেটা বলেছিলেন হুবহু উদ্ধৃত করে দেওয়া হয়েছে। কি বলছিলেন না, অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। সেই সময়, তৎকালীন সেই ব্রিটিশ পিরিয়ডের সময়, ব্রিটিশ পরাধীনতার সময়
সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, ছেলেদেরকে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে পাঠানো ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস, এবং যেন অভিজাত সামাজিক অবস্থানের প্রতীক। স্ট্যাটাসকে বোঝাচ্ছে, সামাজিক অবস্থান, স্ট্যাটাস আমরা বললাম তার স্ট্যাটাস খুব ভালো, অর্থাৎ তার সমাজে তার অবস্থানটা খুব ভালো। প্রিভিলেজ মানে কি, যে অভিজাত সামাজিক অবস্থানের সিম্বল, প্রতীক। তাহলে তৎকালীন সময়ে কোনো ছাত্রকে যদি আমরা ইংরাজি মিডিয়াম স্কুলে পাঠাই, এটা কিসের প্রতীক হয়ে তখন দাঁড়াতো? মনে হচ্ছে যেন অভিজাত্যের প্রতীক, সামাজিক উন্নত মানে মর্যাদার প্রতীক হিসেবে যেন বোঝানো হতো। ইন দ্য ভার্নাকুলার স্কুল, সেই যে স্বদেশী স্কুলে অর্থাৎ দেশীয় মাধ্যম স্কুল, ভাষাভাষীযুক্ত স্কুলে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল। তাহলে এখানে এটা হচ্ছে নাউন এন্ড অ্যাপোজিশন রয়েছে, স্কুলটা কি স্কুলের সম্পর্কিত বলা হয়েছে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল। তো এটার মধ্যে নাউন এন্ড অ্যাপোজিশনের ফর্মের মধ্যেও কিন্তু ভার্ব থাকে বা অনেক সময় থাকে না, এখানে থাকছে, তো সব ক্ষেত্রে সমান নয়। টু হুইচ সেন্ট দ্য সন অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট মাই রাইট সাইড। তাহলে যে স্বদেশী স্কুলে আমাকে পাঠানো হয়েছিল সেই স্কুলে, দ্য সন অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার, আমার বাবার যে একজন মুসলমান যে সহকারী ছিল, পরিচালক, অ্যাটেন্ডেন্ট মানে কি তার পরিচালনা কাজে সাহায্য করার জন্য একজন যে ছিলেন, তার ছেলে একজন আসতো, যে কিনা স্যাট অন মাই রাইট সাইড, সেই মুসলিম ছেলেটা আমার ডান সাইডে সবসময় বসতো। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, এবং একজন জেলের ছেলে স্যাট অন মাই লেফট, আমার বাম সাইডে বসতো। তাহলে সে যে স্কুলে পড়তো, অর্থাৎ সে যে সবার সঙ্গে মিলেমিশে পড়তো, সেটা এখন তার মনে পড়ছে। অর্থাৎ তার ডান সাইডে বসতো এক মুসলমান ছেলে, যে তার বাবার পরিচালনার কাজের সহকারী ছিল, এবং তার বাম সাইডে বসতো একজন জেলের ছেলে। দে ওয়ার মাই প্লেমেটস, তারাই ছিল আমার খেলার সাথী, প্লেমেটস। আই লিসেন্ড, আমি শুনতাম, স্পেল বাউন্ডেড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস। তো এই বাক্যটার আমরা একটা ভয়েস চেঞ্জ করার কথা বলবো, দাগিয়ে রাখিস। আই লিসেন্ড স্পেল বাউন্ড মানে কি, স্তম্ভিত হয়ে, অবাক হয়ে, যেন আশ্চর্য হয়ে সব শুনতাম তাদের গল্পগুলো। স্টোরিজ অফ বার্ডস, পাখিদের গল্প, বার্ডস, অ্যানিমেলস অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার। তোরা একেবারে অ্যাকুয়াটিক ক্রিয়েচার পর্যন্ত বলতে পারিস, নাহলে শুধু বার্ড পর্যন্ত রাখতে পারিস, কারণ এগুলো সবই, অর্থাৎ আমরা স্তম্ভিত হয়েছে কার কথা গল্পগুলো শুনতো, পাখি, পশু পাখি, তারপরে জীবজন্তু এবং কি জলজ প্রাণী। অ্যাকুয়াটিক ক্রিয়েচার মানে কি, জলজ প্রাণীদের যে বিভিন্ন গল্পগুলো তারা বলতো, সে স্তম্ভিত হয়ে যেন সব শুনতো। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড এ কিন ইন্টারেস্ট, সম্ভবত এই যে গল্পগুলো তাদের কাছ থেকে আমি শুনতাম, সেইগুলোই আমার মনের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করেছিল। ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে কর্মপদ্ধতি অনুসন্ধান করতে আমার মনে গভীর অনুপ্রেরণা জুগিয়েছিল, অর্থাৎ যে ইন্টারেস্ট, আগ্রহ জন্মিয়েছিল। অর্থাৎ আমার বন্ধুদের কাছ থেকে শোনা সেই যে পশু পাখি, জীবজন্তু কিংবা জলচর প্রাণীদের সেই যে গল্পগুলো, এমন আমি স্তম্ভিত হয়ে শুনতাম, এবং বোধহয় সম্ভবত সেই জন্যই আমার মনে কিন্তু অনেক আগে থেকেই এই যে প্রাণীদের সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন যে এই পশু পাখি সম্পর্কে একটা গভীর আগ্রহবোধ জন্মেছিল, এবং প্রকৃতির যে কর্মকাণ্ডকে জানার আমার একটা গভীর ইচ্ছা আমার জন্মেছিল। প্রাকৃতিক যে কর্মপদ্ধতি তার অনুসন্ধানের জন্য আমার একটা আগ্রহ জন্মেছিল। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম, তাহলে এটা কেবল সেই আমার ছোটবেলার বন্ধুত্বের জন্য। কোথায়, আচ্ছা, when I returned home from school accompanied by my school fellows, তাহলে যখন আমি বাড়ি ফিরতাম স্কুল থেকে এবং আমার বন্ধুদের সঙ্গে অ্যাকম্প্যানিড, অর্থাৎ আমার বন্ধুরা আমার সঙ্গে থাকতো, ফলোড মাই স্কুল ফেলোজ, অর্থাৎ আমার স্কুলের সেই বন্ধুরা যখন একসঙ্গে আমরা বাড়ি ফিরতাম সঙ্গে করে, মাই মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ আস, আমার মা সবাইকে স্বাগত জানাতেন এবং সবাইকে খাওয়াতেন। উইদাউট ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো বাদ বিচার বা ভেদাভেদ না করে,
অর্থাৎ সবাইকে তিনি সমান চোখে দেখতেন। কে অর্থাৎ কোনো ছেলেটা বিভিন্ন জাতের নিয়ে, এখন যখন জাতপাতের অনেক, সেই সময় কিন্তু বেশ মানুষের মধ্যে ভেদাভেদ ছিল। এই জাতের ছেলেকে আমাদের ঘরে ডেকে খাওয়াবো না, ওই জাতের ছেলে আমাদের ঘরে তুলবো না, কিন্তু তার মা সেরকমটা ছিল না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একজন মায়ের যদি এরকম গুণগুলো থাকে তবে কিন্তু তার ছেলে ভালো হতে বাধ্য। তো ম্যাক্সিমাম যে কিন্তু কোনো সমাজের পরিবর্তনের দায়ভার কিন্তু মেয়েদের উপর বা মায়েদের উপর। তারা যতটা গুণবান হবে তার উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মটা এগোবে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। জগদীশচন্দ্র বোস তিনি তার এইটা কিন্তু তার মনে ছাপ থেকে গেছে যে তার মা সবাইকে ডেকে খাওয়াতো। এইটাই হচ্ছে এমন একটা ঘটনা যেটা তার জীবনে অগ্রগতির ক্ষেত্রে কিন্তু কাজে লাগাবে। তো সেই রকম আমরা একটা গল্প যখন পড়ব যে রিং অফ ফায়ার্সে কিন্তু যখনই লিখেছেন এপিজে আব্দুল কালাম, তারও আত্মজীবনী একটা তিনি লিখেছেন, সেখানেও তিনি তার বাবার কথাগুলো বলেছেন। তার বাবা কিভাবে সবার সঙ্গে যে মিলামেশা করতো, যে রামেশ্বরমে অবস্থিত, সেখানে তিনি তার বাবার ছোটোবেলার কথাগুলো তারও এখনও মনে রয়েছে। অর্থাৎ ছোটোবেলায় কার বাবা বা মা কী কাজ কারবারগুলো করেছে এটা কিন্তু বড় বয়সে কিন্তু মনে থাকে। তাদের যে অ্যাক্টিভিটিগুলো কিন্তু পরবর্তী জীবনে পাথেয় হয়ে যায়, তারা কিভাবে ডিসিশন নেবে, বুঝে গেছে। তো এখানেও কিন্তু আমরা সেম একই রকমের ঘটনা দেখতে পাচ্ছি, অর্থাৎ তার বাবা মায়ের প্রভাব কিন্তু রয়েছে। তাহলে তাহলে তার মা সবাইকে ভেদাভেদ বাদ বিচার ভেদাভেদ না করে সবাইকেই খাওয়াতো। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম, ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, অর্থাৎ শৈশবের সেই বন্ধুত্বের কারণেই, উইথ দেম তাদের সঙ্গে শৈশবের সেই বন্ধুত্বের কারণেই, দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট, আমি কোনোদিনই বুঝিনি, অর্থাৎ আমাদের বন্ধুদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে সেই জন্য আমি কোনোদিনই বুঝতে পারিনি, ফিল দ্যাট বুঝতে পারিনি যে দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেবেলড লো কাস্ট, সেখানে কোনো জীব বা পশু পাখি থাকতে পারে যাদেরকে নিচু জাতি বলে তকমা দেওয়া হতো, এটা আমি বুঝতেই পারিনি। অর্থাৎ সমাজে তখনও কিন্তু নিচু জাতি এরকম ভেদাভেদ ছিল, কিন্তু ছাত্রা বয়সে সেই যে বন্ধুত্বের কারণেই সে কিন্তু কোনোদিন বুঝতেই পারেনি যে সমাজে এরকম ভেদাভেদ রয়েছে, বোঝা গেছে। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. I never realized, আমি কোনোদিনই অনুভব করিনি যে এই সমাজে সেই রকম একটা সমস্যা রয়েছে। সমাজে এই যে কমিউনিটি, অর্থাৎ এই যে সমাজের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে দুটো যে সম্প্রদায়, হিন্দু এবং মুসলমান, দুটো সম্প্রদায়ের যে অস্তিত্ব রয়েছে আমি কোনোদিনই বুঝতেই পারিনি। অর্থাৎ আমি তো সবসময় সবাইকে সমানই ভাবতাম ছোটোবেলায়, অর্থাৎ কি কে হিন্দু কে মুসলমান সেটা কোনোদিনই সে বুঝে উঠতে পারেনি। তো বুঝতে পেরেছিস তার বন্ধুরা এত তাদের সঙ্গে মিলেমিশে থাকতো এবং তার মাও সবাইকে ডেকে খাওয়াতো। তো এরপরে দেখ, ইন 1869, তো এটা তার ছোটোবেলার একটা ছোট্ট কাহিনী সে তুলে বলেছিল। এটা কোথায় বলেছিল? বিক্রমপুর কনফারেন্সে তিনি বলেছিলেন। তার বলার কারণটাই ছিল কি, সেই সময় আমরা যদি সালটা খেয়াল রাখি 1915, সেই সময় কিন্তু পূর্ব বাংলায় পশ্চিম বাংলায় জাতিভেদকে তুলে ধরে, অর্থাৎ সাম্প্রদায়িকতাকে তুলে ধরে ইংরেজরা কিন্তু ভারতীয়দের মধ্যে তৎকালীন সময়ে যে বৈপ্লবিক আন্দোলন তৈরি হচ্ছিল, বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সাল থেকে পরবর্তী সময় বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ যেটা উদ্ভূত হচ্ছিল ভারতীয়দের এই বাংলায়, বিশেষ করে বাংলাকে তারা ভাগ করতে চেয়েছিল। তারা বেশি করে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইতো, কখনো কখনো তারা ইচ্ছা করে হিন্দুদেরকে বেশি করে সাপোর্ট করতো, কখনো মুসলমানদের বেশি করে সাপোর্ট করতো, যাতে করে কি হয় তাদের মধ্যে গন্ডগোল লেগে যায়। তখন তিনি বাধ্য হয়ে, তো এই যে তার কথাগুলোর মধ্য দিয়ে তিনি বলতেন কি আমাদের তো এরকম ছোটোবেলায় কোনো কিছুই ঘটেনি, হিন্দু মুসলমান ভেদাভেদ থাকেনি, তো এখন সেই ভেদাভেদের কারণটা কি। অর্থাৎ তার বক্তৃতার কখন কোন পরিস্থিতিতে বলছে আমরা যদি খেয়াল রাখি, তার পেছনে কিন্তু স্বদেশী আন্দোলন কাজ করছিল। সেই সময় বাংলায় কিন্তু স্বদেশী আন্দোলন 1915, তো এই সময় স্বদেশী আন্দোলন কিন্তু জোরদার হচ্ছিল। তো সেই পরিস্থিতির তার উক্তিটা কিন্তু যথাযথ এখানে দেওয়া আছে। ইন 1869, এবারে তার পুরনো কথা বলছে। ইন 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল, 1869 সালে বোস হেয়ার স্কুলে যোগ দিয়েছিল। অ্যান্ড 6 years later, 6 বছর পরে হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, আবার 6 বছর পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। হি পাস্ট, এখানে একটা ভয়েস চেঞ্জ আছে, তো আমরা বলছি হি পাস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এই যে ছোট্ট একটা বাক্য, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করার কথা বলবো, হি পাস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। হি পাস্ট দ্য এন্ট্রান্স, তিনি
প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি গিয়েছিলেন, ভর্তি হয়েছিলেন বা যোগ দিয়েছিলেন। ইট ওয়াজ হেয়ার, যোগ দিয়েছিলেন মানে কি সেখানে আবার পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন। তাহলে তিনি সেই যে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়ে তিনি সেখানে কেম ইন কন্ট্যাক্ট মানে সান্নিধ্যে এসেছিলেন উইথ জেসুইট ফাদার ইউজিন, জেসুইট ফাদার ইউজিনের সঙ্গে আরও লাফন্টের সঙ্গে, তাহলে জেসুইট ফাদার ইউজিন লাফন্টের সহচর্যে বা সান্নিধ্যে এসেছিলেন সেই কলেজে। তাহলে সেই কলেজের একজন নিশ্চয়ই প্রফেসর ছিলেন, তার তিনি সান্নিধ্যে এসেছিলেন। হু প্লেড, এবারে তার সম্পর্কে বলা হচ্ছে, এটা হু দিয়ে শুরু হয়েছে, এটা একটা রিলেটিভ ক্লজ হবে। হু মানে কি, সেই যে নামটা বলা হলো ফাদার, জেসুইট ফাদার ইউজেন লাফন্ট, তার তিনি কি করেছিলেন, হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। তিনি কি করেছিলেন, তার মনে সেই যে প্রাকৃতিক বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে যে আগ্রহ সৃষ্টিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সিগনিফিক্যান্ট রোল, বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার মনের মধ্যে, অর্থাৎ প্রকৃতপক্ষে ছাত্রদের মনের মধ্যে কোনো কিছু যে উদ্বুদ্ধ করার মূল দায়িত্ব হয়ে থাকে শিক্ষকদের, তারা যদি কোনো কাজে তাদের ইন্টারেস্ট করাতে পারে তবে সে কিন্তু এবার সেই দিকে দ্রুত মানে এগিয়ে যেতে থাকবে। তো এখানেও আমরা দেখেছি জগদীশ চন্দ্র বসুর তার ছাত্র বয়সে এমন একজন শিক্ষককে পেয়েছিলেন যিনি তাকে প্রাকৃতিক বিজ্ঞানে নিয়ে আগ্রহ জন্মাতে তার সাহায্য করেছিল, অনুপ্রেরণা জুগিয়েছিল। লেটার, পরবর্তীকালে এই লেটার শব্দটা দেখতে পাচ্ছি, এটা একটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ সময়কে বোঝাচ্ছে। লেটার বোস ওয়েন টু ইংল্যান্ড, বোস পরবর্তী সময়ে ইংল্যান্ডে গিয়েছিলেন অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ, কেমব্রিজের ক্রিস্ট কলেজে সেখানে ভর্তি হয়েছিলেন। সিকিউরড অ্যাডমিশন, এখানে একটা দেখছি ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে। সিকিউরড অ্যাডমিশন, শুধু অ্যাডমিশন মানে ভর্তি হওয়া, আর সিকিউরড অ্যাডমিশন তো তাকে আরও ভালো করে মানে বলার জন্য, ভালো করে এই যে ভর্তি হওয়ার ব্যাপারটাকে আরও বুঝিয়ে বলার জন্য এটা সিকিউরড অ্যাডমিশন। অর্থাৎ তৎকালীন সময়ে বিদেশে চান্স পাওয়া কিন্তু খুবই দুরূহ ব্যাপার ছিল। তৎকালীন সময় ভারত ব্রিটিশের পরাধীন ছিল, এখান থেকে আবার কেউ গিয়ে যদি ইংল্যান্ডে পড়বে বলে তাকে কিন্তু সহজে চান্স দেওয়া হতো না, তাহলে ভর্তি হওয়া কিন্তু খুবই কষ্টকর ছিল। তো এখানে সেইটাকে উল্লেখ করার জন্য এখানে ফিগার অফ স্পিচের মধ্য দিয়ে কিন্তু উল্লেখ করে দিয়ে গেছে সিকিউরড অ্যাডমিশন, অর্থাৎ খুব কষ্টে কিন্তু সেখানে ভর্তি হতে পেরেছিলেন, নিশ্চিত করেছিলেন। অর্থাৎ যে সময় সাধারণত কেউ সহজে ভারত থেকে গিয়ে বা মানে বাইরে পড়াটা এত সহজ কাজ ছিল না, তৎকালীন সময়ে তিনি পেরেছিলেন। তো ক্রিস্ট কলেজে ভর্তি হয়েছিলেন কেমব্রিজের। তো কেমব্রিজ জানিস একটা বড় বিশ্ববিদ্যালয়, যেটার অগ্রগতি 1650-60 থেকেই শুরু হয়ে গেছিল। যখন ভারতে কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, ভারতে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া শুরু হয়েছে 1857-তে, তার 200-300 বছর আগে থেকে ইংল্যান্ডের অনেক শিক্ষা দীক্ষা এগিয়েছিল। কেমব্রিজ, অক্সফোর্ড এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তৎকালীন সময় ভারত থেকে হোক বিভিন্ন জায়গা থেকে লোকেরা যেত। তো সেই জায়গায় তিনি সেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ থাকে, যেমন সেই কলেজের মধ্যে একটা কলেজ ছিল ক্রিস্ট কলেজ, সেখানে তিনি ভর্তি হয়েছিলেন টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান পড়ার জন্য তিনি সেখানে ভর্তি হলেন। ইন 1884 সালে he received the natural science tripos from the University of Cambridge and a BSc degree from University of London. তারপরে তিনি বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন, ন্যাচারাল সায়েন্স ট্রিপোস অর্জন করেছিলেন ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে, এবং বিএসসি ডিগ্রি, ব্যাচেলার অফ সায়েন্স, বিএসসি পুরো নাম কি, ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রিটা অর্জন করেছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে বুঝতে পেরেছি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। তার অর্থাৎ তার শিক্ষা জীবনটা খুবই মানে উন্নত ছিল এবং অর্থাৎ উজ্জ্বল ছিল। দামি দামি তৎকালীন সময়ের যে স্কুল কলেজেগুলোতে বা ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছেন। দ্য ফলোয়িং ইয়ার, পরের বছরই অর্থাৎ 1885 সালে হি বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের সালেই অর্থাৎ 1885 সালে বোস প্রেসিডেন্সি কলেজে একজন সহযোগী অধ্যাপক রূপে যোগদান করলেন, অর্থাৎ পঠন পাঠনের সহযোগিতার জন্য যোগদান করলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিজ অফ রিসার্চ, কিন্তু তাকে তার গবেষণা কাজে কোনো সহযোগিতা করা হলো, ফ্যাসিলিটি মানে কি, কোনো মানে সাহায্য দেওয়া হলো না, তাকে সুযোগ করে দেওয়া হলো না।
তো তাই তিনি কি করলেন, হি ওয়াজ অলসো অফার্ড লো স্যালারি, তাকে আরও কম বেতন দেওয়া হতো, লো স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার যে সেই একই সহকর্মী ইউরোপীয়দের তুলনায় তাকে কম বেতন দেওয়া হতো। অর্থাৎ তৎকালীন সময়ে যে ভেদাভেদ ছিল, বেতন বৈষম্য ছিল, সেটা আমরা এখানে বুঝতে পারছি। ইউরোপিয়ান কলিগস অর্থাৎ ইউরোপীয় সহকর্মীদের তুলনায় তাকে অনেক কম বেতনও দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, এই যে বোস অর্থাৎ জগদীশচন্দ্র বসুর এক অসাধারণ যে সেন্স অফ সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা বোধ ছিল। অর্থাৎ নিজে খুবই আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ ছিলেন, কেউ কিছু বলবে তো সঙ্গে সঙ্গেই তার প্রতিক্রিয়া দেখাবে। তো তিনি কি করলেন, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতীয় গর্বে গর্বিত একজন মানুষ ছিলেন, জাতির গর্বে তিনি নিজেকে গর্বিত মনে করতেন। অর্থাৎ যে মানুষ সবসময় দেশের কথা চিন্তা করে, দেশের মানুষদের নিয়ে গর্ব করে, সেই একমাত্র কিন্তু ভালো কাজ করতে পারবে, এটা কিন্তু এক বিষয় নিশ্চিত, না হলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। অর্থাৎ যারা সবসময় বেশি জনের কথাই ভাববে বা অনেকের কথা ভাববে, দেশের কথা ভাববে, তাদের অগ্রগতি বা তাদের কার্যকলাপ হবে সম্পূর্ণ আলাদা ধরনের। তো এখানে আমরা দেখব তিনি কি করলেন। তো তিনি যেহেতু একজন অসম্ভব আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং একজন জাতির গর্বে গর্বিত একজন মানুষ ছিলেন, দেয়ারফোর, সুতরাং এটাও একটা অ্যাডভার্ব, দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, প্রতিবাদের ভাষারূপে বা প্রতিবাদ স্বরূপ, অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট মানে প্রতিবাদ স্বরূপ, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। 3 বছর কোনো বেতন না নিয়ে তিনি পড়াতে শুরু করে দিয়েছিলেন। অর্থাৎ সেই শিক্ষকতার যে কর্মভার তিনি চালিয়ে যাচ্ছিলেন, 3 বছর কোনো বেতন নেননি, সেই প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছিলেন যখন। অর্থাৎ তিনি এতটাই আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, যাতে করে শুধু তিনি নিজের কথা ভাবেননি, কারণ তৎকালীন সময় যত সমস্ত ভারতীয় শিক্ষকেরা নিযুক্ত থাকতো বিভিন্ন স্কুল ও কলেজেও তাদের বেতনের বৈষম্য ছিল, তাদেরকে কম বেতন দেওয়া হতো, বেশি করে কাজ দেওয়া হতো বা সমান কাজ করতো কিন্তু কম বেতন দেওয়া হতো। তো তিনি তার প্রতিবাদের ভাষার স্বরূপ একজন বৈজ্ঞানিক হিসাবে বা একজন শিক্ষক হিসাবে তিনি তার যে প্রতিবাদের ভাষা এইভাবেই বেছেছিলেন। বোঝা গেছে, আমরা বিভিন্ন সময় প্রতিবাদের ভাষা বলতে কি শুধু গিয়ে মাঠে গিয়ে লড়াই করাটাকে বোঝাবো না, প্রত্যেক ক্ষেত্রে প্রতিবাদের ভাষা আলাদা আলাদা হয়। তিনি এক্ষেত্রে তার প্রতিবাদের ভাষা হিসাবে এরকমই করেছেন, 3 বছর কোনো বেতন নেননি। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, অবশেষে, ফাইনালিটাও একটা অ্যাডভার্ব, তোরা জানিস। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের যে অ্যান্ড দ্য প্রিন্সিপাল, যে প্রধান আধিকারিক, এরা কি করেছিল, অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, তাকে অবশেষে একটা স্থায়ী যে শিক্ষকতার যে পদ তাকে প্রদান করেন। বুঝতে পেরেছিস? তো অবশেষে যে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অর্থাৎ যে আধিকারিক ছিলেন এবং প্রিন্সিপাল ছিলেন, প্রধান যে পদাধিকারিক ব্যক্তি তৎকালীন সময়ে প্রশাসনিক জগতের বা শিক্ষকতা সমস্ত স্কুল কলেজ যার আন্ডারে চলতো, তিনি তাকে কি করলেন, স্থায়ী শিক্ষকের মর্যাদা দিয়ে তাকে উন্নীত করলেন। তো এটাই হচ্ছে আমরা জগদীশচন্দ্র বোস সম্পর্কে জানতে পারছি। তো তার এই লেখার মধ্য দিয়ে আমরা জানতে পারছি তার হচ্ছে আগ্রহ কিভাবে তৈরি হয়েছিল তার বন্ধুর যে গোষ্ঠীর মধ্য দিয়ে। সেই জন্য আমরা সর্বদা বলে থাকি যে কোনো একটা ছাত্রছাত্রী কোন ধরনের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের সঙ্গে মিশছে, তার বন্ধু গোষ্ঠী কী ধরনের, তা দেখেই কিন্তু আমরা নির্বাচন করে নেব ওর পরবর্তী যে পদক্ষেপগুলো কী হতে পারে। কারণ যে যেরকম পরিবেশে থাকবে সে সেই রকমভাবে শিখবে। তারপরে আমরা তার দেখতে পাচ্ছি যে ছোটোবেলাটা কেটেছে তার মা বাবার যে গুণগুলোর মধ্য দিয়ে, যেখানে তার মা সবাইকে একই চোখে দেখতো। তো এইটাই একটা বড় গুণ, যেটা দ্বারা পরবর্তীকালে তার পরবর্তী যে কর্মপদ্ধতিগুলো অনেকটা কন্ট্রোল হয়েছে। তাছাড়া কি আমরা দেখতে পাবো, তিনি যে একজন অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং জাতির গর্বের নিজেকে গর্বিত অনুভব করতেন, সেটা প্রমাণও আমরা পাই। তো সেটা করতে গিয়ে তিনি তার যে কীভাবে যে 3 বছর পর্যন্ত কোনো কাজের বেতন না নিয়ে পড়িয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু একটা আজকের সময়ের কিন্তু বেশ শিক্ষণীয় ব্যাপার রয়েছে শিক্ষকদের ক্ষেত্রেও। অর্থাৎ তৎকালীন সময়ের সঙ্গে আমরা এটা একজন যে শিক্ষক কিংবা বিজ্ঞানীকে যে পদক্ষেপগুলো আমাদের সবাইকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তো এইটা তোরা সুন্দর করে পড়িস এবং এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তো এটা আমরা পরের দিন আলোচনা করব।